ঠিক আছে, ইম্পালস টেস্ট বলে এক ধরনের টেস্ট হয়, যে টেস্টটা আমরা আজকে একটু দেখব, ইম্পালস ভোল্টেজ টেস্ট। ঠিক আছে, ইম্পালস ভোল্টেজ মানে হচ্ছে কি, খুব শর্ট ডিউরেশনের জন্য একটা ওভার ভোল্টেজ। এরকম শর্ট ডিউরেশনের জন্য যে ওভার ভোল্টেজ, সেইটা যদি কোনো পাওয়ার ইকুইপমেন্টের মধ্যে প্রবেশ করে, তো তার জন্য যদি ইনসুলেশনসগুলো ঠিকমতো ক্যাপাসিটি না থাকে, সেক্ষেত্রে ইনসুলেশনসগুলো ড্যামেজড হতে পারে। এরকম ওভার ভোল্টেজ হতে পারে কী সব কারণে? হতে পারে মূলত লাইটেনিংয়ের জন্য। লাইটেনিং আমরা আগের সেমিস্টারে আগে ডিসকাস করেছি লাইটেনিং কিভাবে হয়। তো লাইটেনিংয়ের জন্য এরকম ওভার ভোল্টেজ ঘটতে পারে, অথবা সুইচিং অপারেশনের জন্য এরকম ইম্পালস ওভার ভোল্টেজ সিস্টেমের মধ্যে ঘটতে পারে। এবং দেখা গেছে যে এই যে সুইচিং ইম্পালস, তার যা ম্যাগনিটিউড, সেটা 3.5 টাইমস দ্য সিস্টেম ভোল্টেজ, মানে সিস্টেমের নর্মাল যা ভোল্টেজ তার 3.5 গুণ পর্যন্ত হতে পারে। এই সুইচিং অপারেশন যখন করা হয়, মানে কোনো লাইনকে যখন ওপেন অথবা ক্লোজ করা হচ্ছে, অর্থাৎ সুইচিং অপারেশন করা হচ্ছে, সেই ইনস্ট্যান্টে একটা ওভার ভোল্টেজ তৈরি হয়, যেটার মান 3.5 গুণ পর্যন্তও হতে পারে। তো ট্রান্সফরমারও পাওয়ার লাইনের সঙ্গেই কানেক্টেড। যদি কোনো কারণে লাইটেনিং অথবা কোনো কিছু হয়, তাহলে সেই লাইটেনিংটা তো ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে যেতে যেতে ট্রান্সফরমারের ভেতরে প্রবেশ করে যাবে। তাহলে সেই অবস্থায় ট্রান্সফরমারটা যদি প্রপারলি ডিজাইন না থাকে, সে যদি ওই ইম্পালস ওভার ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করবার জন্য সক্ষম না হয়, তাহলে ট্রান্সফরমারটা ড্যামেজড হয়ে যেতে পারে। তো সেই কারণে ট্রান্সফরমারের ইনসুলেশনের কোয়ালিটি ঠিকঠাক আছে নাকি সেটাকে টেস্ট করবার জন্য এই লাইটেনিং ইম্পালস এবং সুইচিং ইম্পালস, এই টেস্টগুলোকে করা হয়। এটা হচ্ছে একটা কাইন্ড অফ টাইপ টেস্ট, মানে একটা লটে যতগুলো ট্রান্সফরমার ম্যানুফ্যাকচার হচ্ছে, সবার ক্ষেত্রে এই টেস্ট করা হয় না। এই টেস্ট করা হয় পার্টিকুলারলি কিছু স্যাম্পেলের ওপরে করা হয়ে থাকে, যে কারণে এটা একটা টাইপ টেস্ট। এখন এই যে ইম্পালস ওয়েভ, তাদের নেচার কি রকমের হতে পারে? ইম্পালস ওয়েভটা হতে পারে একটা ফুল ওয়েভ হতে পারে। ইম্পালস ওয়েভ দেখতে কিরকম হয়? ইম্পালস ওয়েভ দেখতে হয় এরকম, এইরকম একটা টাইপের দেখতে হয়। অর্থাৎ ইম্পালস ওয়েভের একটা হচ্ছে ওঠা, একটা দিকে ওঠে। ইম্পালস ওয়েভটাকে যদি আমরা গ্রাফিক্যালি দেখাই, তাহলে এইরকম দেখতে হয়। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ধরে নিই এটা উঠছে, আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমরা টাইমটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে ভোল্টেজের মানটা। তাহলে দেখতেই পাচ্ছ যে একটা সময় পর্যন্ত ভোল্টেজটা উঠছে, তারপরে কমছে। এইরকম হতে যদি হয়, তাহলে এটাকে আমরা একটা ফুল ওয়েভ বলতে পারি। আবার হতে পারে এরকম একটা ওয়েভ ফর্ম, ইম্পালস ওয়েভটা হয়তো এরকম ভাবে চপড হয়ে গেল, মানে হঠাৎ করে বাড়ছিল, বাড়তে বাড়তে যেটা কমার সময় হঠাৎ করে কমে গেল, একটা অ্যাব্রাপ্টলি কমে গেল, এবং তারপরে এরকম একটা নেচারের হয়ে গেল। এরকম টাইপের একটা ওয়েভ ফর্ম হতে পারে, এটাকে আমরা বলবো হচ্ছে চপড ওয়েভ ফর্ম। ঠিক আছে, আর একটা হতে পারে আমাদের ফ্রন্ট এন্ড, মানে যেটা সামনের দিক যেটা আছে খালি ওই দিকটাই থাকবে, আর কিছু থাকবে না, খালি ফ্রন্ট এন্ডটাই থাকবে। এরকম নেচারেরও হতে পারে, শুধুমাত্র ফ্রন্টটাই থাকলো। ঠিক আছে, এইরকম নেচারের কিছু ইম্পালস ওয়েভ ফর্ম আমরা বলতে পারি। ঠিক আছে, এইরকম নেচারের ইম্পালস ওয়েভ ফর্মও হতে পারে। তো নেচার হচ্ছে এইরকম যদি হয় ফুল, এরকম যদি হয় তাকে বলে চপড, আর এরকম হলে তাকে বলা হয় ফ্রন্ট এন্ডেড। ঠিক আছে, ফ্রন্ট অফ ওয়েভ, এরকম টাইপের ইম্পালস ওয়েভ হতে পারে বিভিন্ন রকমের। এখন এইরকম বিভিন্ন রকমের ওয়েভ ফর্মের ক্ষেত্রে ইম্পালসের তার যে ইম্প্যাক্ট, সেটা বিভিন্ন রকমের হবে। এখন ট্রান্সফরমারের যে ইনসুলেশনসগুলো আছে, সেইগুলো এই ইম্পালস ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করতে পারছে কিনা সেইটাকে টেস্ট করতে হবে। এইটাকে টেস্ট করতে হবে যে ট্রান্সফরমারের যে ইনসুলেশনস আছে, সেটা এই ওভার ভোল্টেজের প্রসেসটাকে, ওভার ভোল্টেজটাকে সেটা উইথস্ট্যান্ড করতে পারছে কিনা। ঠিক আছে, এইরকম দেখতেই পাচ্ছ, এরকম হচ্ছে ইম্পালস ওয়েভ ফর্ম জেনারেলি দেখতে হয়ে থাকে। এবার এই যে ইম্পালস ওয়েভ ফর্ম, এটা যখন অ্যাপ্লাই করব ট্রান্সফরমারের ওয়াইন্ডিং এর অ্যাক্রসে বা ট্রান্সফরমারের টার্মিনালে, ঠিক আছে, যখন এটা পারফর্ম করা হবে তার জন্য একটা যন্ত্র লাগে। মানে এরকম ইম্পালস ওয়েভ ফর্ম লাইটেনিং এর ক্ষেত্রে যেটা তৈরি হচ্ছে, ওই রকম টাইপের ওয়েভ ফর্ম যদি মানে আমাদের ল্যাবরেটরিতে জেনারেট করতে হয়, তার জন্য একটা সার্কিট লাগে, তাকে বলা হয় ইম্পালস জেনারেটর। ঠিক আছে, ইম্পালস জেনারেটর বলে একটা যন্ত্র লাগে, যার মাধ্যমে এই
ওভার ভোল্টেজ তৈরি করা হয়। এই ইম্পালস জেনারেটরটা কি? এই ইম্পালস জেনারেটরের মধ্যে এক ধরনের সার্কিট থাকে যেটাকে বলা হয় মার্কস সার্কিট। ঠিক আছে, মার্ক সার্কিট বলে একটা সার্কিট থাকে, আমি ডিটেলসে যাব না। এই মার্ক সার্কিটস বলে একটা ধরনের সার্কিট থাকে যার মাধ্যমে মাল্টি স্টেজ এরকম একটা ইম্পালস জেনারেটর কাজ করে, যে সার্কিটের মাধ্যমে। আমরা একটু দেখে নেব যে মার্ক সার্কিট ব্যাপারটা কিরকম। এই দেখো, এটা হচ্ছে একটা সিঙ্গেল স্টেজ একটা ইম্পালস জেনারেটর। সিঙ্গেল স্টেজ অ্যাকচুয়ালি ইউজ করা হয় না, মাল্টি স্টেজে ইউজ করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল স্টেজ ইম্পালস জেনারেটর। ঠিক আছে, আমরা একটু দেখে নিই এই ডায়াগ্রামটা। এখানে কি কি আছে এই ডায়াগ্রামের মধ্যে, আমরা কি কি কম্পোনেন্ট দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা হাই ভোল্টেজ সোর্স, এটা হচ্ছে একটা ক্যাপাসিটার, যে ক্যাপাসিটারটাকে চার্জ করা হবে। এখানে কিছু আছে রেজিস্টার, এটা একটা রেজিস্টার, এটা একটা রেজিস্টার, এবং এখানে আর একটা ক্যাপাসিটার আছে। আর এখানে আছে একটা স্পার্ক গ্যাপ। অ্যাকচুয়ালি এখানে থাকে স্পেয়ার গ্যাপ, মানে একটা দুটো, এই যে এখানে একটা স্পেয়ার থাকে, মেটালিক স্পেয়ার, আর এদিকটা একটা স্পেয়ার থাকে, কিন্তু সেই স্পেয়ার দুটো কানেক্টেড থাকে না, তাদের মধ্যে একটা গ্যাপ থাকে। এখন এই হাই ভোল্টেজ যে সোর্স আছে, সেই সোর্স প্রথমে যখন গ্যাপ আছে, তাহলে এইদিকে তো কোনো কারেন্ট যেতে পারবে না, এদিকে কোনো কারেন্টের ফ্লো সম্ভব নয়, কারণ এখানে গ্যাপ আছে, গ্যাপের মধ্যে কারেন্ট যেতে পারবে না। তাহলে প্রথমে যেটা হবে, হাই ভোল্টেজ সোর্সের দ্বারা এই যে ক্যাপাসিটার, এটাকে চার্জ করা হবে। এই ক্যাপাসিটারটাকে চার্জ করা হবে। ক্যাপাসিটারটা যখন এক্সেসিভলি চার্জ হয়ে যাবে, তখন কি হবে, ক্যাপাসিটারের যখন ওভার চার্জিং হয়ে গেছে, তখন একটা সময়ে ক্যাপাসিটারের চার্জের পরিমাণ এতই বেশি হয়ে যাবে যে এই যে স্পার্কের মধ্যে যে স্পার্ক গ্যাপ যেটা আছে, এই গ্যাপটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করছে কি জন্য? গ্যাপের এইদিকে তো ভোল্টেজ আছে, গ্যাপের এই প্রান্তে তো ভোল্টেজটা পড়ছে, কিন্তু তা সত্ত্বেও এই গ্যাপটা টিকে আছে কিসের জন্য? কারণ এখানে যে ভোল্টেজটা অ্যাপ্লাইড হচ্ছে, সেটা এই গ্যাপের যা ব্রেকডাউন ভোল্টেজ তার থেকে কম আছে। কিন্তু ক্রমশ ক্রমশ আমরা যদি এটাকে চার্জ করেই যাই, একটা সময় তো এটার ব্রেকডাউন ভোল্টেজটাকে ওভারকাম করে যাবে, মানে এই এন্ডে যে ভোল্টেজটা থাকবে, সেই ভোল্টেজের মানটা এই গ্যাপের যা ব্রেকডাউন ভোল্টেজ তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে একটা সময় কি হবে, এই স্পার্ক গ্যাপটা মধ্যে ডিসচার্জ হয়ে যাবে, মানে এই গ্যাপটা একরকম ক্লোজ হয়ে যাবে। আর যেই গ্যাপটা ক্লোজ হয়ে যাবে, অমনি কি হবে, কারেন্ট এই রাস্তা দিয়ে ফ্লো করে এইদিকে চলে আসবে, এবং তারপরে এই যে সেকেন্ড ক্যাপাসিটার যেটা আছে, সেটাকেও চার্জ করে দেবে। তো এইভাবে আমাদের একটা স্পার্ক গ্যাপ কাজ করে। সিঙ্গেল স্টেজ একটা আমাদের যে ইম্পালস জেনারেটর, সেটা এইভাবে কাজ করে। এখানে একটা ইম্পালস ভোল্টেজ তৈরি হয় এরকম ভাবে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল স্টেজের। আর এরকম যদি মাল্টি স্টেজ থাকে, মাল্টি স্টেজের ক্ষেত্রে এরকম আমরা দেখতে পাচ্ছি, এরকম একটা মাল্টি স্টেজ মার্ক সার্কিট। সিঙ্গেল স্টেজের ব্যবহার করলে অসুবিধাটা কি হয়, মানে এর সাইজটা প্রচুর বড় হয়ে যাবে। সিঙ্গেল স্টেজের মাধ্যমে আমরা বেশি ভোল্টেজ তৈরি করতে পারবো না। কিন্তু যদি আমরা এরকম একটা সিস্টেম করি, যে সিস্টেমটা তোমরা এখানে দেখছো, এই সিস্টেমে দেখা যাচ্ছে, এই সিস্টেমটাই আমরা দেখতে পাচ্ছি কি, যে এখানে একটা হাই ভোল্টেজ সোর্স আছে, হাই ভোল্টেজ সোর্সের মাধ্যমে এই ক্যাপাসিটারটাকে প্রথমে চার্জ করছে। এই গ্যাপটা তখন ওপেন আছে, এই যে G1 গ্যাপ আমরা দেখতে পাচ্ছি, এই যে স্পেয়ার গ্যাপ, এটা কিন্তু ওপেন আছে। যখন আমরা ক্যাপাসিটার এই দিক দিয়ে ক্যাপাসিটারটাকে চার্জ করে দিচ্ছি, ক্যাপাসিটারটা চার্জ স্টোর করছে। যখন ক্যাপাসিটারের ওপরে অতিরিক্ত চার্জ জমা হয়ে যাচ্ছে, তখন এক সময় গিয়ে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপটা ডিসচার্জ হয়ে যাচ্ছে, মানে এই পাথটা ক্লোজ হয়ে যাচ্ছে। এই পাথটা তখন ক্লোজ হয়ে যাচ্ছে। এই পাথটা যেই ক্লোজ হয়ে যাচ্ছে, তখন এই সেকেন্ড ক্যাপাসিটার যেটা আছে C2, সেটা তখন ভোল্টেজ দিয়ে চার্জ হচ্ছে। মানে এতক্ষণ পর্যন্ত তো এই পাথে কোনো কারেন্ট যাচ্ছিল না,
এতক্ষণ পর্যন্ত এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট যেতে পারছিল না, কিন্তু যেই এটা ক্লোজ হয়ে গেল অমনি এদিক দিয়ে কারেন্টের যাতায়াত শুরু হয়ে গেল এবং এই ক্যাপাসিটারটা তখন চার্জ হলো। এই ক্যাপাসিটারটা যখন অতিরিক্ত ভোল্টেজ পেয়ে গেল তখন কি হবে, এখানে যে সেকেন্ড গ্যাপটা আছে G2, এই গ্যাপটাও একটা সময় ডিসচার্জ হয়ে যাবে, এই গ্যাপের মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো হতে শুরু করবে, এটাও ডিসচার্জ হয়ে গেল। তখন এই ক্যাপাসিটার C3 যেটা আছে সেটা আবার চার্জড হবে। ক্যাপাসিটার C3 যখন চার্জড হবে, ওভার চার্জড হয়ে গেলে একটা সময় এখানে যে আরেকটা স্পেয়ার গ্যাপ আমরা দেখতে পাচ্ছি G3, এটাও তখন ডিসচার্জ হয়ে যাবে, এদিক দিয়েও কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে এবং ফাইনালি সেটা C4 এই যে ক্যাপাসিটার সেটাকেও চার্জ করে দেবে এবং তার ফলে আলটিমেটলি এখানে যে একটা ফাইনাল স্পার্ক গ্যাপ আছে, যদি ভোল্টেজ এতটাই বেড়ে যায় যে ফাইনাল স্পার্ক গ্যাপটাকেও ডিসচার্জ করে দিচ্ছে, তখন এটাও ক্লোজ হয়ে যাবে এবং আলটিমেটলি যে ভোল্টেজটা তৈরি হচ্ছে দেখো সেই ভোল্টেজগুলো এই ক্যাপাসিটারের অ্যাক্রসে ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ, এর অ্যাক্রসে ভোল্টেজ, সমস্ত ভোল্টেজ সিরিজে হচ্ছে, সিরিজে হয়ে আলটিমেটলি এখানে যে আমার লোডটা আছে, এই যে লোড, টেস্ট লোড যেটার উপরে আমি টেস্ট করতে চাইছি ইম্পালস ভোল্টেজটাকে অ্যাপ্লাই করে, সেই টেস্ট লোডের ওপরে সমস্ত ভোল্টেজটা অ্যাপ্লাইড হচ্ছে। তো এইভাবে একটা মাল্টি স্টেজ একটা ইম্পালস জেনারেটর সার্কিটের মাধ্যমে কোনো টেস্ট লোড যাকে আমরা ওভার এরকম ইম্পালস ভোল্টেজ দিয়ে টেস্ট করতে চাই তার উপরে চাইলে এরকম ওভার ভোল্টেজ দিয়ে টেস্ট করতে পারি। তো এটা হচ্ছে একটা সেটআপ, এটাকে বলা হয় মার্কস সার্কিট ফর ইম্পালস জেনারেটর। তো এইরকম একটা সেটআপ নেওয়া হয় এবং সেই সেটআপের মাধ্যমে আমরা যেটা আছে ট্রান্সফরমারের ক্ষেত্রে এইরকম ইম্পালস ভোল্টেজ জেনারেট করি এবং এইরকম ইম্পালস ভোল্টেজ জেনারেট করে দেখা হয় যে ট্রান্সফরমারটা সেই ইম্পালস ভোল্টেজটিকে উইথস্ট্যান্ড করতে পারছে কিনা। যদি ট্রান্সফরমার ইম্পালস ভোল্টেজ উইথস্ট্যান্ড করতে পারে তার মানে সেটা এই ওভার ভোল্টেজ ক্যাপাসিটি, মানে সেটা এই ওভার ভোল্টেজ উইথস্ট্যান্ড করার জন্য ক্যাপেবল, সেই টেস্টে পাস করে যাবে, ইম্পালস টেস্টে পাস করে যাবে। আর যদি না পারে সেক্ষেত্রে ওই দেখতে হবে যে কি কারণে এই ফেলিওরটা ঘটলো। তো এর জন্য সেটআপটা কিরকম করা থাকে, ইম্পালস ওয়েব ফর্ম যেটা আছে, দেখো প্রথমেই ইম্পালস ওয়েব ফর্মের আমরা ফুল ভোল্টেজটাকে অ্যাপ্লাই করি না, এটা হচ্ছে যে এই টেস্টের সিকোয়েন্সে এটাই বলা থাকে যে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্যাপাসিটি ইম্পালস ভোল্টেজ যতটা অ্যাপ্লাই করা উচিত, ইম্পালস ভোল্টেজ যতটা অ্যাপ্লাই করা উচিত তার হচ্ছে 75% প্রথমে অ্যাপ্লাই করা হয়ে থাকে, ঠিক আছে, তার ইম্পালস ভোল্টেজের 75% প্রথমে অ্যাপ্লাই করা হবে, ফুল অ্যাম্পলিটিউডটা প্রথমেই অ্যাপ্লাই করা হয় না। এবং যখন দেখা যায় যে ওটা 75% পর্যন্ত ইজিলি উইথস্ট্যান্ড করতে পারছে, তারপরে কতগুলো নির্দিষ্ট সংখ্যক বার এই স্পেসিফিক নাম্বার অফ ভোল্টেজ মানে ফুল অ্যাম্পলিটিউডের কিছু ভোল্টেজ, মানে ইম্পালস ভোল্টেজ যতটা হওয়ার কথা ততটা পরিমাণের ইম্পালস ভোল্টেজ দিয়ে টেস্ট করে দেখা হয়। তার মানে প্রথমে 75% অফ দ্য ম্যাক্সিমাম ভোল্টেজ দিয়ে দেখতে হবে, তারপরে আস্তে আস্তে ফুল ভোল্টেজ দিয়ে দেখা যেতে পারে। এবং এই যে ভোল্টেজটা যখন অ্যাপ্লাই করছি ইম্পালস ভোল্টেজ, তখন হচ্ছে সেখানে কিরকম ভাবে তার কারেন্ট কিরকম ফ্লো করছে, সেখানে তার ভোল্টেজের অন্যান্য যে ওয়াইন্ডিংস গুলো আছে, যে ওয়াইন্ডিং এ আমরা অ্যাপ্লাই করছি সেটা বাদে যে অন্যান্য ওয়াইন্ডিং গুলো আছে সেখানে কিরকম ভাবে ভোল্টেজ ইনডিউসড হচ্ছে, সেখানে কতটা কারেন্ট প্রডিউসড হচ্ছে, সেই ব্যাপারগুলোকে মনিটর করবার জন্য সেখানে একটা অসিলোস্কোপ লাগাতে হবে বা ডিজিটাল একটা রেকর্ডার লাগাতে হবে। আমরা এখানে একটা কানেকশন ডায়াগ্রাম দেখে নিচ্ছি। যেমন ধরো এখানে একটা ট্রান্সফরমার, এই যে হলুদ রঙের অংশটা এটা একটা ট্রান্সফরমার হুইচ ইজ আন্ডার ইম্পালস টেস্ট, এটার ইম্পালস টেস্ট করতে হবে। তো ইম্পালস টেস্ট করবার জন্য কি করেছে দেখো, এটা হচ্ছে একটা DYN11 টাইপের ট্রান্সফরমার। ধরো এটা ধরো প্রাইমারি সাইড, এইচভি সাইডে আমার 3টে টার্মিনাল আর LV সাইডে আমাদের 4টে টার্মিনাল, সেকেন্ডারিতে আমাদের 4টে টার্মিনাল কারণ একটা নিউট্রাল আছে। এখন আমরা যদি এর ইম্পালস টেস্ট করতে চাই তাহলে আমরা ধরো একটা পার্টিকুলার ফেজের ওপরে ইম্পালস ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখবো। সাপোজ এই ফেজটার ওপরে ইম্পালস ভোল্টেজ অ্যাপ্লাই করছে, তো এখানে যেটা করতে হবে ওই ইম্পালস জেনারেটরের যে সার্কিটটার কথা বলা হলো, অর্থাৎ সেই মার্ক সার্কিট, সেই সার্কিটের থেকে আমরা একটা টার্মিনাল নিয়ে এসে এই হাই ভোল্টেজ যে টার্মিনালে আমরা অ্যাপ্লাই করতে চাই সেখানে কানেক্ট করে দেব এবং অন্যান্য যতগুলো টার্মিনাল আছে হাই ভোল্টেজ সাইড এবং লো ভোল্টেজ সাইড প্রত্যেকটাকে নিয়ে আমরা গ্রাউন্ডেড করে দেবো, গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দেবো এবং সেই যে পাথ, সেই পাথে আমরা একটা কারেন্ট অসিলোগ্রামও লাগিয়ে দেবো। মানে এটার মাধ্যমে আমরা চেক করবো যে এই রাস্তায় কতটা কারেন্ট ফ্লো করছে, সেটাকে আমরা যাতে গ্রাফিক্যালি দেখতে পাই সেটার জন্য। এবং কতটা ভোল্টেজ অ্যাপ্লাই করে দেখবো, যদি এটা 11 কেভি সাইডের হয়, মানে এই সাইডটা যদি 11 কেভি ভোল্টেজ হয় এইচবি সাইডটা,
সেক্ষেত্রে ইম্পালস ভোল্টেজ হিসাবে 75 কেভি অ্যাপ্লাই করতে হবে। যদি এদিকটা 22 কেভির হয় সেক্ষেত্রে 125 কেভি অ্যাপ্লাই করতে হবে। যদি এটা 33 কেভি হয় তাহলে 170 কেভি অ্যাপ্লাই করতে হবে। মানে যতটা ভোল্টেজ আছে তার থেকে অনেক বেশি রেটিং এর ভোল্টেজ এদিকটায় অ্যাপ্লাই করে দিতে হবে। সেই স্পেসিফিকেশন লিস্ট অনুযায়ী আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এবং দেখতে হবে যে সেই ইম্পালস ভোল্টেজ অ্যাপ্লাই করা অবস্থাতে যে এই সমস্ত যে ওয়াইন্ডিংস গুলো আছে তাদের মধ্যে দিয়ে কিরকম পরিমাণে কারেন্ট ফ্লো করছে। এখন যদি এটা একটা ইনসুলেশনটা যদি প্রপার থাকে, ইনসুলেশনটা যদি প্রপার কন্ডিশনে থাকে, তাহলে তো লিকেজ কারেন্ট এদিকে ফ্লো করা উচিত নয়, কারণ ইনসুলেশন প্রপার আছে। ইনসুলেশন প্রপার থাকলে কোনো লিকেজ কারেন্ট এখানে ফ্লো করা উচিত নয়। কিন্তু সেটার মান যদি অ্যাব্রাপ্টলি বেড়ে যায় অথবা যদি কোনো কারণে ইনসুলেশনের কোনো পাংচার ঘটে যায়, মানে ট্রান্সফরমারের ভেতরে যদি কোনো জায়গায় ইনসুলেশনের ফেলিওর ঘটে যায়, তাহলে তো আর এখানে কারেন্ট লিমিটেড থাকবে না। সেই কারেন্টটা কি হবে, সেই কারেন্টটা অ্যাব্রাপ্টলি বেড়ে যাবে এবং এখানে যে ইম্পালস ভোল্টেজটা অ্যাপ্লাই করা হয়েছে সেইটা একটা গ্রাউন্ড পাথ পেয়ে যাবে। যদি কোনো কারণে লিকেজ থাকে ইনসুলেশনে, তাহলে কি হবে, এখানে যে ইম্পালসটা অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজটা গ্রাউন্ডে যাওয়ার একটা রাস্তা পেয়ে যাবে, কারণ ইনসুলেশনের ফেলিওর আছে। গ্রাউন্ডে যেই যাওয়ার রাস্তা পেয়ে যাবে অমনি ভোল্টেজ যেটা আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম তার নেচারটা চেঞ্জ হয়ে যাবে। গ্রাউন্ড যাওয়ার রাস্তা পেলে একরকম দেখতে, যদি গ্রাউন্ড যাওয়ার রাস্তা না থাকে তখন আরেক রকম দেখতে। তাহলে ওয়েব ফর্মের নেচারটাও চেঞ্জ হয়ে যাবে। সমস্ত কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা এই কারেন্ট অসিলোগ্রামের মাধ্যমে দেখতে পাবো। তাহলে এই টেস্টের মাধ্যমে আমরা দেখে নেব যে ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ ওয়াইন্ডিং সেখানে যখন এইরকম ইম্পালস ভোল্টেজ অ্যাপ্লাই করা হচ্ছে তখন এই হাই ভোল্টেজ ওয়াইন্ডিং গুলো সেই ইম্পালস ভোল্টেজটাকে উইথস্ট্যান্ড করতে পারছে নাকি। যদি সেটা উইথস্ট্যান্ড করতে পারে তাহলে আমাদের এই অসিলোগ্রামে কোনো রকম অ্যাবনর্মালিটি ধরা পড়বে না। কিন্তু যদি সেটা উইথস্ট্যান্ড করতে না পারে, অর্থাৎ ইনসুলেশনের যদি কোনো ফেলিওর অ্যাকচুয়ালি ঘটে যায়, সেক্ষেত্রে কিন্তু সেটা এই অসিলোগ্রামে ধরা পড়ে যাবে। এবং এইভাবে আমরা প্রত্যেকটা ফেজের ওপরে ইন্ডিভিজুয়ালি একবার একবার করে দেখবো। এখানে যেমন ধরো এটা রেড ফেজের ওপরে করেছে, তারপরে রেড ফেজটাকে খুলে দিয়ে ইয়েলো ফেজের ওপর ইম্পালস ভোল্টেজ অ্যাপ্লাই করা যেতে পারে, তারপরে আবার ব্লু ফেজের ওপরে অ্যাপ্লাই করা যেতে পারে। এইভাবে ইম্পালস ভোল্টেজের মাধ্যমে আমরা চেক করে দেখবো যে ট্রান্সফরমারটা সেটা উইথস্ট্যান্ড করতে পারছে না। ঠিক আছে, তো এইভাবে ইম্পালস টেস্টিং করা হয়ে থাকে। এটা হচ্ছে একটা কাইন্ড অফ টাইপ টেস্ট ফর মেনলি ফর পাওয়ার ট্রান্সফরমার্স। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের চ্যাপ্টার যেটা ইউনিট 4 ছিল, ইউনিট 4 এর মধ্যে এই কটা টপিক আমাদের ছিল। ঠিক আছে, ইউনিট 4 এর মধ্যে আমরা এই কটা টপিক দেখলাম এবং এই চ্যাপ্টারের মধ্যে আমরা যে যে টপিকগুলো মেনলি দেখলাম, আমি এই পিপিটিটা আরেকবার আপলোড করে দেবো, তোমরা ওটা দেখে নিও, কারণ কিছু কিছু অ্যাডিশন হয়েছে। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন ধরনের ট্রান্সফরমারের যে টেস্টিং সেগুলো সম্পর্কে মেনলি দেখেছি। রুটিন টেস্ট দেখেছি, টাইপ টেস্ট দেখেছি, সাপ্লিমেন্টারি টেস্ট দেখেছি এবং ট্রান্সফরমারের যে মেনটেনেন্স শিডিউল সেটা দেখেছি। এগুলো ছিল এই চ্যাপ্টারের মধ্যে। ঠিক আছে, এইখানে কোনো যদি কারো ডাউট থাকে বলতে পারো। স্যার বলো। সেই ইম্পাল টেস্ট আর একবার বলতেন না, কেটে কেটে গেল ঠিক। কেটে গেল? আর লাস্টের ওই টপিকটা তো বলতেন। কোন টপিকটা বলো তো? এইটা বুঝতে পেরেছো তো? মার্চ হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। লাস্টের টপিকে হচ্ছে যে একটা ওই ট্রান্সফরমার, হ্যাঁ ট্রান্সফরমারের পার্টটা তো। ধরো এটা, যেভাবে দেখছে না, হ্যাঁ অসিলোগ্রামে যেভাবে দেখছে ওই যে কিভাবে ইয়েটা হচ্ছে। দেখো, এটা ধরো একটা ট্রান্সফরমার আছে, এখানে আমাদের তিনটে ফেজ আছে। হাই ভোল্টেজ সাইডে তিনটে ফেজ, আর ধরো এলভি সাইডে আমাদের নিউট্রালকে নিয়ে চারটে। আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি কোথায়? আমাদের যে হাই ভোল্টেজ যেটা টেস্টার আছে, মানে সরি আমাদের যে ধরো হাই ভোল্টেজ যেটা ইম্পালস জেনারেটর যেটা আছে, সেখান থেকে আমরা ভোল্টেজটাকে নিয়ে কোথায় অ্যাপ্লাই করে দেবো? এইখানে অ্যাপ্লাই করে দেবো। এই টার্মিনালে ধরো আমরা কানেক্ট করে দিলাম, এই লিডটাতে কানেক্ট করে দিলাম। আর অন্যদিকে এই যে সমস্ত লিডস, এই লিডস এখান থেকে যে লিডস গুলো আছে, এই লিডস গুলোকে আমরা কি করব, এগুলোকে সব নিয়ে কমন করে গ্রাউন্ড করে দিচ্ছি। এগুলোকে সব নিয়ে কমন করছি, দিয়ে এখানে একটা অসিলোগ্রামকে লাগিয়ে রাখছি, অসিলোস্কোপকে ধরো লাগিয়ে রাখছি, দিয়ে এটাকে গ্রাউন্ড করে দিচ্ছি। আচ্ছা বলো, যখন আমরা এটা একটা এটা ধরো ইম্পালস জেনারেটর, এটাকে ধরো আমি বলছি এটা হলো একটা ইম্পালস জেনারেটর। ইম্পালস জেনারেটর থেকে জেনারেট হচ্ছে হাই ভোল্টেজ, সেটাকে আমরা অ্যাপ্লাই করছি একটা ওয়াইন্ডিং এ।
কোনো একটা পার্টিকুলার ফেজে অ্যাপ্লাই করছি। তো সেখানে যখন অ্যাপ্লাই করছি একটা কোনো পার্টিকুলার ফেজে, আমরা সেই ফেজের সঙ্গে তো অন্য অন্য ফেজ তো আর কানেক্টেড নয়, তারা তো ইনসুলেশন আছে, সেখানে তো ইনসুলেশন আছে না। তাহলে যদি ইনসুলেশনগুলো সব ঠিকঠাক থাকে তাহলে এই রাস্তা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করা উচিত নয়, যেটুকু করবে খুব সামান্য লিকেজ কারেন্ট ফ্লো করা উচিত। এবং তাহলে অসিলোগ্রাম যেটা আছে আমাদের, অসিলোগ্রামেও সেরকম কোনো লিকেজ কারেন্ট ধরা পড়বে না এবং ওয়েব ফর্মের যে নেচার সেটা ঠিকঠাক থাকবে। কিন্তু যদি কোনো কারণে ইনসুলেশন খারাপ থাকে তাহলে এইখানে যেটা অ্যাপ্লাই করেছি সেটা গ্রাউন্ড যাওয়ার রাস্তা তো পাচ্ছে না। ইনসুলেশন যদি ঠিকঠাক থাকে এই ভোল্টেজটা গ্রাউন্ডে যাওয়ার রাস্তা কি পাচ্ছে, গ্রাউন্ডে যাওয়ার রাস্তা পাচ্ছে না। কিন্তু যদি ইনসুলেশন খারাপ হয়ে যায়, ইনসুলেশন যদি পাংচার হয়ে যায়, তখন ধরো কোনো একটা জায়গায় ইনসুলেশন পাংচার হয়ে গেছে, ধরো হাই ভোল্টেজের সঙ্গে লো ভোল্টেজ এরকম কোনো একটা পাংচার হয়ে গেল, তাহলে তখন কি হবে, তখন এদিক দিয়ে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করেছি সেই ভোল্টেজটা গ্রাউন্ডে যাওয়ার একটা রাস্তা পেয়ে যাচ্ছে, এদিক দিয়ে গিয়ে সাপোজ এদিক দিয়ে গিয়ে এই গ্রাউন্ড দিয়ে এদিক দিয়ে চলে যাচ্ছে গ্রাউন্ডে, তখন একটা রাস্তা পাচ্ছে। তখন আমার এখানে অসিলোগ্রাম যেটা আছে সেখানে তো সেটা ধরা পড়বে কারেন্ট কত যাচ্ছে, মানে কারেন্টের পরিমাণটা তো চেঞ্জ হয়ে যাবে। যদি আমার নর্মাল কন্ডিশনে থাকে, যদি কোনো পাংচার না থাকে তখন একরকম হবে, আর যদি এটা কারেন্ট যাওয়ার রাস্তা পেয়ে যায় তখন আরেক রকম হবে। তাহলে ব্যাপারটা এখান থেকে আমরা ধরে ফেলতে পারবো যে এর ইনসুলেশনের কন্ডিশনটা ঠিকঠাক আছে কি ঠিকঠাক নেই। আর যখন এটা এরকম গ্রাউন্ড যাওয়ার রাস্তা পেয়ে যাবে তাহলে এখানে তো ভোল্টেজটা গ্রাউন্ডেড হয়ে যাচ্ছে। যেখানে আমরা অ্যাপ্লাই করছিলাম তখন একরকম নেচার ছিল, যদি গ্রাউন্ড যেতে না পারতো তখন এই ভোল্টেজের নেচার একরকম ছিল, কিন্তু গ্রাউন্ড যদি যেতে পায় তখন ওয়েভ ফর্মের নেচারটাও চেঞ্জ হয়ে যাবে, সেটাও এই অসিলোগ্রামে ধরা পড়ে যাবে। ঠিক আছে, তো এই অসিলোগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে ট্রান্সফরমার যেটা আছে সেই ট্রান্সফরমারের ইনসুলেশনের কন্ডিশন এই পরিমাণ ইম্পালস ভোল্টেজকে উইথস্ট্যান্ড করবার জন্য সুইটেবল আছে কি সুইটেবল নেই। এরকম ভাবে আমরা রেড ফেজের উপরে করে দেখলাম, একইভাবে ইয়েলো এবং ব্লু প্রত্যেকটা ফেজের উপরে করে দেখতে হবে। এবং ভোল্টেজের পরিমাণটা কত হবে, যদি 11 কেভি ট্রান্সফরমার হয়, 11 কেভি ট্রান্সফরমারের ক্ষেত্রে 75, 11 কেভি ট্রান্সফরমারের ক্ষেত্রে হচ্ছে কত কেভি অ্যাপ্লাই করে দেখতে হবে, 75 কেভি ছিল সম্ভবত, আমি 22 কেভি, 75 ছিল, আর 22 কেভির ক্ষেত্রে একটু দেখে নেবো 125। 22 কেবির ক্ষেত্রে 125, আর হচ্ছে 33 কেবির ক্ষেত্রে 170, 33 কেবির ক্ষেত্রে হচ্ছে 170 কেবি। তাহলে এতটা ভোল্টেজ পর্যন্ত এটা উইথস্ট্যান্ড করতে পারছে নাকি সেটা দেখে নিতে হবে। ঠিক আছে, তো এই পর্যন্ত আমাদের এই টেস্টিং গুলো ছিল ট্রান্সফরমারের। নেক্সট আমাদের যে চ্যাপ্টারটা আছে আমরা দেখবো, ওটা চ্যাপ্টারের নাম হচ্ছে ইউনিট 5। ইউনিট 5 এর মধ্যে আমরা কি কি দেখবো, ইউনিট 5 এর মধ্যে আমরা দেখবো হচ্ছে টেস্টিং অ্যান্ড মেইনটেনেন্স অফ ইনসুলেশন। ঠিক আছে, মেইনটেনেন্স অফ ইনসুলেশন মানে ইনসুলেশন তো সমস্ত ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মধ্যেই থাকছে। তো সেই প্রথমত হচ্ছে ক্লাসিফিকেশন, ইনসুলেশন গুলো যেগুলো আছে তাদেরকে কিভাবে আমরা ক্লাসিফাই করতে পারি ক্লাস অনুযায়ী। নেক্সট হচ্ছে কি কি ফ্যাক্টরের উপরে ইনসুলেশনের মেটেরিয়ালস গুলোর লাইফ ডিপেন্ড করে, এই ব্যাপারগুলো আমরা এই চ্যাপ্টারের মধ্যে দেখব। তো শুরু করা যাক ইউনিট 5। দেখো ইনসুলেশন যেটা আছে, ইনসুলেশন কথাটা এসেছে কোথা থেকে, ইনসুলেটার থেকে এসেছে। এবার ইনসুলেটার হচ্ছে এমন এক ধরনের মেটেরিয়াল যার মধ্যে কারেন্ট ইজিলি কন্ডাকশন হয় না, যে কারেন্ট ইজিলি কন্ডাক্ট করে না, এরকম মেটেরিয়ালকে বলা হয় ইনসুলেটার। কন্ডাক্টর হলে তার মধ্যে কি হয়, কারেন্ট ইজিলি সে কন্ডাক্ট করে। আর সেমিকন্ডাক্টর এর কন্ডাক্টিভিটি ইনসুলেটার এবং কন্ডাক্টরের মাঝামাঝি থাকে, মানে এখানে যে কারেন্ট ক্যারিয়ার হিসাবে যে ফ্রি ইলেকট্রনস এর দরকার সেই ফ্রি ইলেকট্রনস এখানে থাকে না। ফ্রি ইলেকট্রনস যেহেতু থাকে না তার জন্য ইনসুলেশন যেখানে আমরা ইউজ করি বা ইনসুলেটার যেগুলোকে আমরা ইউজ করি তারা তাদের মধ্যে ফ্রি ইলেকট্রনস নেই বলে তারা কারেন্ট কন্ডাকশন করতে পারে না। এখন এই যে ইনসুলেটার, এদের একটা প্রপার্টি আছে, এদের কি কি কোয়ালিটি থাকা উচিত, ইনসুলেশন হিসাবে আমরা যে মেটেরিয়ালকে ইউজ করব তাদের কি কি কোয়ালিটি থাকা উচিত। তো প্রথমে আমরা সেই ব্যাপারটাকে একটু দেখে নিই।
সেই কোয়ালিটিগুলো হচ্ছে যে ইট মাস্ট প্রোভাইড প্রপার সেপারেশন অফ মেশিন পার্টস অর কম্পোনেন্টস, দিস মাস্ট বি অ্যাভেলেবল ইভেন অ্যাট হাই টেম্পারেচার্স অ্যান্ড ইন দ্য ইনফ্লুয়েন্স অফ হিউমিডিটি, ডার্ট অর কোরোসিভ কেমিক্যাল ফিউজ। মানে কোনো মেটেরিয়াল ইনসুলেটিং মেটেরিয়ালকে যখন আমরা ইউজ করছি, তার থেকে আমরা কি কোয়ালিটি এক্সপেক্ট করছি? আমরা এই কোয়ালিটিটা তো প্রত্যেকে চাইবো যে মেশিনের যেখানে আমরা এটাকে ইউজ করব সেটা দুটো পার্টকে সেপারেট করে দেবে, মানে একদিক থেকে অন্যদিকে কারেন্ট যেতে তো দেবে না। যেমন ধরো আমরা যদি একটা কন্ডাক্টরের উপর একটা ইনসুলেশন দিয়ে দিই, তার মানে আমরা কি চাইছি? কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, চার্জ ফ্লো হচ্ছে, কিন্তু কন্ডাক্টরের যে আউটার সারফেস, যেটাকে আমরা ইনসুলেশন দিয়ে জড়িয়ে দিচ্ছি, মুড়ে দিচ্ছি, সেইখানে তার এফেক্ট কিছু না আসুক। ঠিক আছে, মানে আমরা ধরো কন্ডাক্টরকে ইনসুলেশন জড়িয়ে কোথাও রেখে দিচ্ছি, কোনো জায়গায় প্লেস করে দিচ্ছি, আমরা তো চাইবো না যে সারফেসের উপরে আমরা কন্ডাক্টরটাকে রাখছি সেই সারফেসটার উপরেও কারেন্ট ফ্লো করুক, সেটা নিশ্চয়ই আমরা চাইবো না। তাহলে আমরা কি ইউজ করছি? সারফেসে যাতে কারেন্ট কন্ডাকশন না হয় তার জন্য কন্ডাক্টর যেটা আছে তার উপরে আমরা একটা ইনসুলেশনের কভার জড়িয়ে দিচ্ছি। তার মানে এটা একটা সেপারেশনের কাজ করছে, এবং এই সেপারেশনটার কোয়ালিটি এমন হতে হবে যেন সেটা সবসময় এই সেপারেশনটা দিতে পারে। এমন না হয় যে হঠাৎ করে টেম্পারেচার বেড়ে গেল আর এই সেপারেশনটা উড়ে গেল, কোনো সেপারেশন থাকলো না। হাই টেম্পারেচার হলো, একটা ইনসুলেশনের কোয়ালিটি ডিটোরিয়েট করে গেল, বা একটা হিউমিড কন্ডিশন হলো, আর্দ্র আবহাওয়া হলো, তখন হয়তো ইনফ্লুয়েন্স এমন হলো যে তার কন্ডাকশন, সে কারেন্ট কন্ডাকশন করতে শুরু করলো, বা কারেন্ট সে আর সেপারেশন দিতে পারলো না, বা কোনো একটা কেমিক্যাল ফিউমসের সংস্পর্শে যদি চলে আসে তাহলে হয়তো ইনসুলেশনগুলো খারাপ হয়ে গেল। এগুলো হওয়াটা উচিত নয়। ইনসুলেশন এমন হবে যেন সেগুলো সমস্ত অ্যাটমসফিয়ারিক কন্ডিশনেই ঠিকঠাক মতো কাজ করতে পারে। এবং এটা কোনো মেকানিক্যাল যদি ভাইব্রেশন হয়, যেরকম হচ্ছে মোটরের ক্ষেত্রে যেগুলো রোটেটিং মেশিন, মোটর, জেনারেটর, এগুলো তো রোটেটিং মেশিন, এই রোটেটিং মেশিনগুলোতে ভাইব্রেশন হবে, সেই ভাইব্রেশনের জন্য ইনসুলেশনের কোনো রকম ড্যামেজ হওয়া উচিত নয়। নেক্সট হচ্ছে যে দ্য স্পেস অকুপাইড বাই দ্য ইনসুলেশন শুড বি ভেরি স্মল অর ইট শুড বি ভেরি থিন, সো দ্যাট দ্য বেস্ট ইউজ অফ দ্য কোর অ্যান্ড কপার মেটেরিয়াল ক্যান বি মেড। মানে ইনসুলেশনগুলো এমন না হয় যে সেগুলো খুব বড় সাইজের হয়ে গেল, মানে মেশিন যত ছোট হবে তত তো ভালো, কম্প্যাক্ট জায়গার মধ্যে আমরা মেশিন চাই, মেশিন যত কম স্পেস অকুপাই করবে তত বেটার। এখন মেশিনের মধ্যে মেশিন বানাতে গিয়ে সেখানে আমার কারেন্ট কন্ডাকশন করবার জন্য কন্ডাক্টর থাকছে, পুর থাকছে, এসব তো থাকছেই, এগুলোর বাড়তি হিসাবে থাকছে ইনসুলেটর। এখন ইনসুলেটর যদি এমন হয় যে সে নিজেই অনেকটা সাইজ অকুপাই করে নিল, অনেকটা স্পেস অকুপাই করে নিল, তাহলে তো মেশিনের ওভারঅল সাইজটাও বেড়ে যাবে, মেশিনের এফিসিয়েন্সি আরো খারাপ হবে। সুতরাং এমন হতে হবে ইনসুলেশন মেটেরিয়ালগুলোকে যে তারা কম জায়গা অকুপাই করে এবং তারা যেন থিন হয়, এবং ইট শুড কন্ডাক্ট দ্য হিট ফ্রম দ্য মেশিন পার্টস ফর ডিসিপেশন। মেশিনের যে পার্টগুলো গরম হচ্ছে সেই গরম জায়গাগুলো থেকে যেন হিটটা ডিসিপেট করতে পারে। মানে এটা হচ্ছে কারেন্টের ক্ষেত্রে ইনসুলেটর, কারেন্টটাকে সে কি করছে? কারেন্টটাকে যেতে দিচ্ছে না, একদিক থেকে অন্যদিকে কারেন্টকে যেতে দিচ্ছে না, তার মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটাকে অ্যালাউ করছে না, কিন্তু হিটের ফ্লোটাকে যে অ্যালাউ করবে না সেরকম যেন না হয়। মানে হিটটা যদি মেশিনের ভেতরে গরম হয়ে যায় আর ইনসুলেটর যদি সেই হিটটাকে চেপে বসে থাকে, তাহলে তো মেশিনটা ঠান্ডা হতে পারবে না। তাই মেশিনটা যাতে ঠান্ডা হতে পারে তার জন্য তার কিন্তু হিট ডিসিপেশন করবার ক্ষমতা থাকলে ভালো হয়। ইট শুড কন্ডাক্ট দ্য হিট ফ্রম মেশিন পার্টস ফর ডিসিপেশন। আর হচ্ছে এটা ময়েশ্চার অ্যাবজর্ব করা উচিত নয়, মানে কোনো অ্যাটমসফিয়ারিক কন্ডিশনে যখন এটা কাজ করবে তখন ময়েশ্চার অ্যাবজর্ব করবার একটা চান্স থাকে। এখন ময়েশ্চার যাতে অ্যাবজর্ব না করে, ময়েশ্চার যাতে অ্যাবজর্ব না করে সেটাও কিন্তু দেখতে হবে, এর অ্যাবজর্ব করা উচিত নয় ময়েশ্চার। এবং অ্যান্ড ইট শুড নট গেট ড্যামেজড অর পাংচার ডিউ টু হাই ভোল্টেজ সার্জেস সাবজেক্টেড অন দ্য সাপ্লাই সিস্টেম। মানে হঠাৎ করে যদি সিস্টেমে কোনো সার্জ চলে আসে, যেমন এর আগেই আমি দেখালাম যে ওই ইম্পালস টেস্টটা অ্যাকচুয়ালি কিসের জন্য করা হচ্ছিল? কারণ কোনো কারণে যদি সিস্টেমে ওভার ভোল্টেজ চলে আসে, সেটা হতে পারে লাইটেনিং এর জন্য বা হতে পারে সুইচিং অপারেশনের জন্য, যে কোনোভাবেই হতে পারে। তো সেই সমস্ত সার্জ যদি চলে আসে, সেই ক্ষেত্রে সার্জটা তো আর দীর্ঘ সময় ধরে চলবে না, সেটা হচ্ছে অল্প সময়ের জন্যই চলবে সার্জ, সুইচিং সার্জ বা লাইটেনিং ওভার ভোল্টেজ যেটাই হোক, সেটা অল্প সময়ের জন্য চলবে। তো সেই
অল্প সময়ের জন্য যেন এটা সার যদি চলেও আসে, ইনসুলেশনগুলো যেন পাংচার না হয়ে যায়, এটা দেখতে হবে। তো এই সমস্ত কোয়ালিটিগুলো যদি থাকে তবেই আমরা তাকে একটা গুড ইনসুলেটর হিসাবে কনসিডার করব। এই কোয়ালিটিগুলো থাকতে হবে। এখন আমরা দেখবো যে ইনসুলেশনের উপরে এই টেম্পারেচারের কি ধরনের এফেক্ট পড়ছে, টেম্পারেচারের এফেক্ট কিভাবে পড়ছে। দেখো, ইনসুলেশন হিসাবে যে মেটেরিয়ালগুলোকে আমরা ইউজ করছি তার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রনস তো এমনিতে নেই, ফ্রি ইলেকট্রনস ওর মধ্যে থাকছে না, তাহলে কারেন্ট কন্ডাকশনে করছে না। কিন্তু যখন আমরা এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছি তখন কারেন্ট নর্মাল কন্ডিশনে তো ফ্লো হতে পারছে না, সামান্য পরিমাণে হয়তো লিকেজ কারেন্ট ফ্লো হতে পারে, খুব সামান্য, সেটা যেটা কন্ডাক্টর তার সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে তার তুলনায় ভেরি নেগলিজিবল একটা কারেন্ট এটার মধ্যে দিয়ে ফ্লো হবে একটা ইনসুলেটর মেটেরিয়ালের অ্যাক্রসে ভোল্টেজ যদি অ্যাপ্লাই করি। তো যদি আমরা ইনসুলেটর মেটেরিয়ালটাকে ক্রমশ গরম করতে থাকি, হিট করতে থাকি, তখন কি হবে না, তখন হচ্ছে ইনসুলেটরের মধ্যে কিছু কিছু ফ্রি ইলেকট্রনস তৈরি হবে, সেই ফ্রি ইলেকট্রনসগুলো তখন কারেন্ট কন্ডাকশনে পার্টিসিপেট করবে। যদি আমরা সেই পরিস্থিতিতে একটা গরম অবস্থায় যদি ইনসুলেটরের অ্যাক্রসে এখন ভোল্টেজ অ্যাপ্লাই করি তখন দেখা যাবে যে ঠান্ডা অবস্থায় যতটা কারেন্ট ফ্লো হচ্ছিল তার থেকে একটু বেশি কারেন্ট ফ্লো হচ্ছে। মানে টেম্পারেচারটা যত বাড়াচ্ছি তত কিন্তু ফ্রি ইলেকট্রনসের সংখ্যাটা বাড়ছে এবং কারেন্ট কন্ডাকশনের পরিমাণটা বাড়ছে। তার মানে আমরা বলতে পারি যে ইনসুলেটর মেটেরিয়াল হচ্ছে এমন এক ধরনের মেটেরিয়াল যার রেজিস্টিভিটি বা যার রেজিস্ট্যান্স টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ কমতে থাকে। নর্মালি কি হয়, নর্মালি হচ্ছে কন্ডাক্টরের ক্ষেত্রে রেজিস্ট্যান্সটা টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে, কিন্তু ইনসুলেটর হচ্ছে এমন একটা জিনিস যার রেজিস্ট্যান্সটা টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে কমবে। মানে এর ক্ষেত্রে এই রিলেশনটা এরকম হবে, RT = R0 × 1 - α0t। নর্মালি আমরা কন্ডাক্টরের ক্ষেত্রে জানি RT = মানে রেজিস্ট্যান্স আর টেম্পারেচার T = হয় R0 মানে রেজিস্ট্যান্স আর 0°C মাল্টিপ্লাইড বাই 1 + α0t হয়, এটা কন্ডাক্টরের ক্ষেত্রে হয়। কিন্তু এটা হচ্ছে একটা ইনসুলেটর, ইনসুলেটরের ক্ষেত্রে ইকুয়েশনটা এরকম হবে RT = R0 × 1 - α0t, এবং যেটা হচ্ছে রো টি, রো মানে হচ্ছে রেজিস্টিভিটি, রেজিস্টিভিটিটাও এর কমতে থাকে টেম্পারেচার বাড়ার সাথে সাথে। রেজিস্টিভিটি বা রো টি যেটা, সেটা হচ্ছে ρ0 × 1 - α0t। ঠিক আছে, যেখানে RT-টা কি জিনিস, RT-টা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাট টেম্পারেচার T°C, R0-টা কি, R0-টা হচ্ছে রেজিস্ট্যান্স অ্যাট 0°C। α0-টা কি, α0-টা হচ্ছে রেজিস্ট্যান্স টেম্পারেচার কোফিশিয়েন্ট অ্যাট 0°C, অ্যান্ড রো টি যেটা সেটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স অ্যাট T°C, আর ρ0 যেটা সেটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স অ্যাট 0°C। এটা রো টিটা ছিল T°C এবং ρ0-টা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স অ্যাট 0°C। তার মানে এর রেজিস্টিভিটিও কমে, এর রেজিস্ট্যান্সও কমে টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে ইনসুলেটরের একটা প্রপার্টি। এখন আমাদের যেটা করতে হবে যে ইনসুলেটরগুলো যেগুলোকে আমরা ইলেকট্রিক্যাল সিস্টেমে ইউজ করছি তাদেরকে ক্লাসিফাই করতে হবে, মানে তাদের ক্যাপাসিটি, তাদের কোয়ালিটি অনুযায়ী তাদেরকে কতগুলো ক্লাসে ভাগ করা হয়। মানে সেটা কতটা টেম্পারেচার পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারে তার একটা লিমিট আছে। এমন নয় যে কোনো ইনসুলেটরকে আমি যত খুশি হিট করে যাব আর সেটা উইথস্ট্যান্ড করে যাবে, এরকমটা হবে না। একটা পার্টিকুলার টেম্পারেচার পর্যন্ত টেম্পারেচার রাইজ সেটা উইথস্ট্যান্ড করতে পারে। তো সেই অনুযায়ী আমরা ইনসুলেটিং মেটেরিয়ালগুলোকে কতগুলো ক্লাসে ভাগ করতে পারি। সেই ক্লাসিফিকেশনটা হচ্ছে অ্যাজ পার IS 5804, মানে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডই বলে দিয়েছে এরকম কতগুলো ক্লাসে ভাগ করতে হবে। সেই ক্লাসগুলো কি কি আমরা দেখব। ক্লাসগুলো হচ্ছে ওয়াই, অথবা একে ও বলা হয়ে থাকে কখনো কখনো, ওয়াই ক্লাস, এ ক্লাস, ই ক্লাস, বি ক্লাস, এফ ক্লাস, এইচ ক্লাস এবং সি ক্লাস। তার মানে ক্লাসগুলোকে আমরা এখানে একবার একটু লিখে রাখি। ক্লাসগুলো হবে এরকম: ওয়াই, ওয়াই, এ, ই, ঠিক আছে, এই কটা ক্লাসে ভাগ করা হয়। ওয়াই, এ, ই, বি, এফ, এইচ, সি, এই এত কটা ক্লাসে একে ভাগ করা হয়।
এবার এই ক্লাসিফিকেশনস গুলো কিভাবে কিসের ভিত্তিতে করা হয়েছে? ক্লাসিফিকেশনস গুলো করা হয়েছে টেম্পারেচার উইথস্ট্যান্ড ক্যাপাসিটি অনুযায়ী, কতটা পর্যন্ত টেম্পারেচার রাইজ এটা উইথস্ট্যান্ড করতে পারে তার উপর, এবং কোনটার ক্ষেত্রে কি মেটেরিয়াল ইউজ করা হয় সেটাও আমাদের জেনে রাখা উচিত, এবং কোথায় এটাকে ইউজ করা হয় সেটাও জেনে রাখা উচিত। তো ক্লাস ওয়াই টাইপের যে ইনসুলেশন, ক্লাস ওয়াই যে টাইপের ইনসুলেশন, এই ইনসুলেশন মেটেরিয়ালস গুলো হচ্ছে মেনলি, এর মধ্যে কি কি মেনলি আছে না, কটন আছে, পেপার আছে, ভালকানাইজড ফাইবার, সিল্ক ইত্যাদি এর মধ্যে থাকবে। ওয়াই ক্লাসের মধ্যে দেখো যে বিভিন্ন রকমের ইনসুলেশন, ওয়াই ক্লাসের মধ্যে কি কি পড়ছে, সিল্ক, পেপার, প্রেস বোর্ড, ভালকানাইজড ফাইবার উড, পিভিসি, ভিআইআর মানে ভালকানাইজড ইন্ডিয়া রাবার, উইদাউট ইমপ্রেগনেটিং সাবস্টেন্স। ঠিক আছে, মানে কি এখানে এটাকে ইমপ্রিগনেট করবার জন্য, মানে এটাকে সম্পৃক্ত করবার জন্য কোনো মেটেরিয়াল কিন্তু ইউজ করা হচ্ছে না, সিম্পলি এটাকে ইউজ করা হচ্ছে, একটা পেপার ইউজ করছে বা প্রেস বোর্ড ইউজ করছে, এখানে আর কোনো কিছু ইমপ্রেগনেটিং মেটেরিয়াল হিসাবে কিছু ইউজ করা হচ্ছে না। তো এটাকে জেনারেলি সেরকম ভাবে ইউজ করাও হয় না, জেনারেলি ইমপ্রিগনেশন ছাড়া ইউজ করা হয় না। এর কারণ হচ্ছে ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচারটা হচ্ছে কত না 90°C, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার। তো যদি আমরা বলি যে আমাদের এটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যদি 40° হয়, ধরো 40°C যদি তাপমাত্রা হয় আমাদের অ্যাম্বিয়েন্ট, গরমকাল ধরো 40°C তাপমাত্রা আছে, তো সেই পরিস্থিতিতে আমরা মেশিনটা ঠান্ডা অবস্থায়, মানে মেশিনটা যখন চলছে না তার তাপমাত্রা কত হবে, এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার যা আছে তাই হবে, 40°C হবে। এখন যদি আমরা মেশিনটাকে চালালে তো গরম হবে, মেশিনটা গরম হবে, কারণ কারেন্ট ফ্লো হলে হিট তৈরি হবে। তো মেশিনটা গরম হয়ে হয়ে কতটা পর্যন্ত তাপমাত্রা আমরা অ্যালাউ করতে পারি বাড়তে, যদি এর ম্যাক্সিমাম টেম্পারেচার উইথস্ট্যান্ড ক্যাপাসিটি যদি 90° হয়, তার মানে হচ্ছে মাত্র 50°C আমাদের হাতে থাকছে। যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 40°C হয়, তাহলে আর মাত্র 50°C টেম্পারেচার রাইজ হতে পারে। তো এত সামান্য টেম্পারেচার রাইজ অ্যালাউ করে আমরা কোনো মেশিনকে কিন্তু জেনারেলি চালাতে পারি না। তো আমরা জেনারেলি এই ওয়াই ক্লাসের ইনসুলেশন ইউজ হতে দেখি না, ঠিক আছে, কারণ এর মধ্যে কোনো ইমপ্রেগনেটিং মেটেরিয়াল ইউজ করা হয় না, এবং যে কারণে টেম্পারেচার রাইজের যে লিমিট সেটা হচ্ছে স্মল থাকে। তো এই মেটেরিয়ালগুলো একটু জেনে রাখতে হবে যে সিল্ক, পেপার, কটন, ভালকানাইজড ইন্ডিয়া রাবার, ঠিক আছে, এইগুলো হচ্ছে এই মেটেরিয়াল যেগুলো হচ্ছে ওয়াই ক্লাসের মধ্যে পড়ছে কিন্তু উইদাউট ইমপ্রেগনেশন। এখন এ ক্লাস ইনসুলেশন নেক্সট যেটা আছে, এটা হচ্ছে এর থেকে একটু হায়ার লেভেলের। তাহলে এর ক্ষেত্রে টেম্পারেচার রাইজ কত হচ্ছে, এর ক্ষেত্রে আমরা টেম্পারেচার রাইজ হচ্ছে মাত্র 90°C। অপারেটিং টেম্পারেচার ম্যাক্সিমাম কত পর্যন্ত চলতে পারে না 90°C পর্যন্ত চলতে পারে, তার বেশি পারবে না। এ ক্লাস যে ইনসুলেশন সেটার ক্ষেত্রে কি কি ইউজ করা হয় না, কটন, সিল্ক, পেপার, প্রেস বোর্ড, ভালকানাইজড ফাইবার, উড etc. impregnated in dielectric oil or varnish. Also some types of wear enamel. এবার এই যে মেটেরিয়ালস গুলো আছে এর মধ্যে হচ্ছে তোমার কিছু মেটেরিয়াল হচ্ছে কটন, সিল্ক, পেপার, প্রেস বোর্ড, এগুলো কিন্তু দেখো ক্লাস ওয়াই টাইপের মধ্যেও ছিল, কিন্তু ওয়াই টাইপের ক্ষেত্রে যখন এটাকে বলছে তখন একে কোনো ইমপ্রিগনেশন ইউজ করা হচ্ছে না। ইমপ্রিগনেশন মানে হচ্ছে এটাকে একটা অয়েলের মধ্যে ইমপ্রিগনেট করা হয়, মানে অয়েলে ডোবানো হয় বা ভার্নিশ করা হয়। এসব যদি করা হয় তাহলে তার ওপরে একটা কোটিং পড়ে এবং তার একটা টেম্পারেচার উইথস্ট্যান্ড ক্যাপাসিটি বেড়ে যায়। যেমন হচ্ছে দেখো, যে কটন বা যে সিল্ক অ্যাজ এ ওয়াই ক্লাস ইনসুলেশন হিসাবে যদি আমরা ইউজ করতাম তখন মাত্র 90°C টেম্পারেচারে এটা উইথস্ট্যান্ড করতে পারতো, কিন্তু যে এটাকে ইমপ্রিগনেট করা হচ্ছে ইন ট্রান্সফর্মার অয়েল অর ইন সাম ভার্নিশ, সেক্ষেত্রে কিন্তু এর টেম্পারেচার উইথস্ট্যান্ড ক্যাপাসিটিটা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এর টেম্পারেচার উইথস্ট্যান্ড ক্যাপাসিটি অনেকটা বেড়ে যাচ্ছে। যেমন হচ্ছে এর ক্ষেত্রে দেখো 105°C হয়ে যাচ্ছে, 105°C পর্যন্ত এর উইথস্ট্যান্ড ক্যাপাসিটি হয়ে যাচ্ছে। এবং এটাকে কোথায় ইউজ করা হয়, এটাকে মেনলি হচ্ছে স্লট ইনসুলেশন হিসাবে এটাকে ইউজ করা হয়। স্লট মানে মোটরের মধ্যে যে স্লট থাকে সেই স্লটের ইনসুলেশনের জন্য এটাকে ইউজ করা হয়। এবং কটন কভার্ড ওয়্যারস ইমপ্রেগনেটেড ইন শেলাক ভার্নিশ, মানে এটাকে ওয়্যার যেগুলো কন্ডাক্টর আছে ওয়্যারস
সেই ওয়্যারসের ওপরেও এই ধরনের কোটিং মানে এই ধরনের কভারিং ইউজ করা যেতে পারে, যেটা তারের ওপরেও এই ধরনের কভারিং ইউজ করা যেতে পারে, ওয়াই ক্লাস ইনসুলেশন। এবং স্লট ওয়েজেস মানে এটাও ওই মোটরের ক্ষেত্রেই হয়, স্লট ওয়েজ, সেখানেও ইনসুলেশন হিসাবে এটাকে ব্যবহার করা যায়। তাহলে ওয়াই ক্লাস ইনসুলেশন তার থেকে বেটার হচ্ছে এ ক্লাস ইনসুলেশন। এ ক্লাসের ক্ষেত্রে টেম্পারেচার উইথস্ট্যান্ড ক্যাপাসিটি হলো 105 ডিগ্রি সেলসিয়াস, 105 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, নেক্সট যে ক্লাস অফ ইনসুলেশনটা হচ্ছে সেটা হচ্ছে ই ক্লাস ইনসুলেশন। ই ক্লাস ইনসুলেশনের মধ্যে কি কি পড়বে? ই ক্লাস ইনসুলেশনের মধ্যে পড়বে হচ্ছে আমাদের লেদার ওয়েট পেপার। এটা হচ্ছে এক ধরনের পেপার, ঠিক আছে, লেদার ওয়েট পেপার। তোমরা দেখে নাও কিরকম হয়। এরকম টাইপের একটা পেপার হয়, এরকম টাইপের এক পেপার। এটাকে ইউজ করা হয় অ্যাজ এ ইনসুলেটার, অ্যাজ এ ইনসুলেটিং মেটেরিয়াল। এটা হচ্ছে ক্লাস ই টাইপ ইনসুলেশনের মধ্যে এটা পড়বে। নেক্সট হচ্ছে যে পলিভিনাইল অ্যাসিটেট এনামেল ফর সুপার এনামেলড কন্ডাক্টার্স। এগুলো তোমরা ট্রান্সফরমারের যে ওয়াইন্ডিংস সেখানে এরকম কভারিং দেখতে পাবে, সুপার এনামেলড কভারিং একটা থাকে। বিশেষত ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ যে কয়েল, ট্রান্সফরমারের যে হাই ভোল্টেজ কয়েল, যেটা হচ্ছে মেনলি কীরকম হয়, হাই ভোল্টেজ কয়েল যেগুলো সেগুলো হচ্ছে থিন টাইপের হয়, পাতলা হয়, সরু হয়। সেই থিন যে ট্রান্সফরমার যে হাই ভোল্টেজ কয়েল, সেইগুলোকে কভারিং করবার জন্য তার ইনসুলেশন হিসাবে ইউজ করা হয় সুপার এনামেলড কন্ডাক্টর। সেখানে পলিভিনাইল অ্যাসিটেট নামক এক ধরনের ইনসুলেশন থাকে, যেটাকে সুপার এনামেলড কন্ডাক্টর বানানোর জন্য কাজে লাগানো হয়। ইপক্সি রেজিন, এটা এক ধরনের হচ্ছে ইনসুলেটিং মেটেরিয়াল, যেটা ক্লাস ই টাইপের মধ্যে পড়ে। এবং কটন ফ্যাব্রিক্স অ্যান্ড পেপার ল্যামিনেশনস, এগুলো হচ্ছে ক্লাস ই টাইপের মধ্যেই পড়বে। এগুলোকে কোথায় ইউজ করা হচ্ছে? এগুলো হচ্ছে স্লট ইনসুলেশনের জন্য ইউজ করা হচ্ছে মোটরের, এবং ওয়াইন্ডিংস ওয়্যারস ইনসুলেশন মানে যেটা হচ্ছে আমাদের ট্রান্সফরমারের ক্ষেত্রে হোক বা মোটরের ক্ষেত্রে হোক, যে ওয়াইন্ডিংগুলো আছে সেই ওয়াইন্ডিংগুলোর যে কভারিং বা ওয়াইন্ডিংগুলোকে তো ইনসুলেট করে রাখতে হবে, না হলে তো সেটা কোরের সঙ্গে টাচ হবে বা অন্য কোথাও টাচ হয়ে যাবে, এইচবির সঙ্গে এলভি টাচ হয়ে যেতে পারে। সেগুলো যাতে না হয় তার জন্য কভারিং করে রাখতে হয় বা ইনসুলেট করে রাখতে হয়। সেখানে ইনসুলেশন হিসাবে আমরা ইউজ করে থাকি সুপার এনামেলড কন্ডাক্টরগুলোকে। ইপক্সি রেজিন যেগুলো আছে, ইপক্সি রেজিনটা ইউজ করা হয় মেনলি ইন কেস অফ চোক সিটি, অর্থাৎ কারেন্ট ট্রান্সফরমার বানানোর জন্য ইপক্সি রেজিন টাইপের ইনসুলেটর এটাকে ইউজ করা হয় বিশেষ করে। এবার এই ক্লাস ই টাইপের যে ইনসুলেশন তাদের ক্ষেত্রে টেম্পারেচার উইথস্ট্যান্ড ক্যাপাসিটি কত হয়? এর ক্ষেত্রে আরেকটু বেটার, এর ক্ষেত্রে হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার রাইজ উইথস্ট্যান্ড করতে পারে। মানে অপারেটিং ম্যাক্সিমাম টেম্পারেচার হবে 120 ডিগ্রি সেলসিয়াস। তার মানে টেম্পারেচার রাইজ 120 তা নয়, যদি ধরো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস হয়, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হলে ম্যাক্সিমাম আমরা মেশিনটাতে কতটা টেম্পারেচার রাইজ ইউজ করতে পারি? যদি ক্লাস ই টাইপের ইনসুলেশন ব্যবহার করি, যদি ধরো আমার অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ধরো আমাদের 30 ডিগ্রি সেলসিয়াস, সে আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে আমরা কতটা পর্যন্ত টেম্পারেচার রাইজ অ্যালাউ করতে পারি? এক্ষেত্রে 30 থেকে 120 কত হচ্ছে 90 ডিগ্রি সেলসিয়াস আমরা টেম্পারেচার এখানে এই মেশিনটাকে রাইজ করতে অ্যালাউ করতে পারি। কিন্তু যদি ধরো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ধরো 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, তখন কি আর আমরা ওখানে 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইজ অ্যালাউ করবো? তখন কিন্তু 120 মাইনাস 45 অর্থাৎ 75 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তই আমরা সেই মেশিনটাতে টেম্পারেচার রাইজ অ্যালাউ করতে পারি। অর্থাৎ অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার রাইজ মেশিনটার ক্ষেত্রে অ্যালাউ করা যেতে পারে ফর এনি পার্টিকুলার টাইপ অফ ইনসুলেশন, সেটাও ভ্যারি করতে থাকবে, সেটা কমতে থাকবে। নেক্সট হচ্ছে নেক্সট ক্লাস অফ ইনসুলেশন যেটা, সেটা হচ্ছে ক্লাস বি টাইপ ইনসুলেশন। এটার মধ্যে পড়ছে অ্যাসবেস্টাস, মাইকা, গ্লাস ফাইবার, এই সমস্ত মেটেরিয়ালগুলো হচ্ছে আমাদের মাইকা নাইট, এগুলো হচ্ছে ক্লাস বি টাইপের ইনসুলেশন। এগুলো হচ্ছে একটু বেটার কোয়ালিটি ইনসুলেশনস এবং এগুলো হচ্ছে লাইট মেটেরিয়ালস, এবং যেহেতু এগুলো লাইট মেটেরিয়ালস তার জন্য এটা যেখানে
এরোডাইনামিক্স যে অ্যাপ্লিকেশনস গুলো আছে সেখানে যে ধরনের মানে যেখানে আমরা চাই যে আমাদের মেটেরিয়াল আমাদের মেশিনের সাইজটা আরো ছোট হোক বা মেশিনটা আরো কম ভারী হোক বা মেশিনটা হালকা হোক, ওজনটা যাতে কম হয়, এরকম টাইপের অ্যাপ্লিকেশন যেখানে আমরা চাই, যেখানে ওজন কম হলে ভালো মেশিনের, তো সেক্ষেত্রে আমরা যেহেতু এগুলো লাইট মেটেরিয়াল আছে মাইকা বা মাইকা নাইট, তো সেখানে বিশেষত এই ধরনের যে ইনসুলেশন সেগুলোকে প্রেফার করা হয়। তো এই ধরনের মেটেরিয়ালস গুলো কোথায় ব্যবহার করা হয়? মেনলি এগুলো হচ্ছে স্লট লাইনার্স। স্লট লাইনার্স কোথায় থাকে? মোটরের মধ্যে থাকে। ফেজ সেপারেটার্স এটসেট্রা ইনসুলেটিং টেপ বানানোর জন্য কাজে লাগানো হয়। বাইন্ডিং কর্ডস সেখানে আমাদের কাজে লাগানো হয়, ঠিক আছে? তো সেই সমস্ত জায়গাতে ইনসুলেশন হিসাবে ইউজ করতে গেলে আমাদেরকে এই ক্লাস বি টাইপ ইনসুলেশন ইউজ করতে হবে। স্লট লাইনার ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক কোথায় থাকে। দেখো এখানে একটা মোটরের ক্রস সেকশনাল ভিউ আমরা দেখতে পাচ্ছি। এই যে ভিউ এখান থেকে দেখো, এই যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এই দেখো এখানে হচ্ছে এগুলো এক একটা স্লট, এটা একটা স্লট, এটা একটা স্লট, তারপরেরটা স্লট, এই একটা স্লট, এরকম বিভিন্ন স্লটস আছে। এবং এই যে স্লট লাইনার হচ্ছে এই জায়গাগুলো, ঠিক আছে? মানে এই স্লটের ভেতরে যে মানে স্লট লাইনার হিসাবে যেগুলো আছে দেখো, এগুলো হচ্ছে একটা ইনসুলেটিং মেটেরিয়াল। মানে স্লটের যে মেটেরিয়াল এটা তো হচ্ছে একটা আয়রন মেটেরিয়াল, এবং সেখানে আমরা কন্ডাক্টরগুলোকে প্লেস করছি। তাহলে কন্ডাক্টরগুলো স্লটের সঙ্গে সরাসরিভাবে টাচ না করে একটা একটা লাইনার থাকে বা একটা কভারিং থাকে যার উপর দিয়ে নিয়ে যাওয়া হয়। তো সেই স্লট লাইনার বানানোর জন্য আমাদের ইনসুলেটর দরকার। সেখানে আমরা কি ধরনের ইনসুলেশন ইউজ করব? তো সেখানে হচ্ছে মেনলি ক্লাস বি টাইপের ইনসুলেশন ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ক্লাস বি টাইপ ইনসুলেশনস, এবং এদের ক্ষেত্রে ম্যাক্সিমাম যেটা টেম্পারেচার রাইজ অ্যালাউ করা যেতে পারে সেটা হচ্ছে 130°C। 130°C পর্যন্ত ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার এক্ষেত্রে হতে পারে। নেক্সট হচ্ছে ক্লাস এফ টাইপ ইনসুলেশনস। ক্লাস এফ টাইপ ইনসুলেশনের মধ্যেও কি কি পড়বে না, ওই গ্লাস ফাইবার, অ্যাসবেস্টাস, মাইকা, ভার্নিশড গ্লাস ফাইবার, এগুলোকে আবার হচ্ছে বন্ডিং সাবস্টেন্স কিছু থাকে। মানে এগুলো যদি পিওর ফর্মে ইউজ করা হতো, এই মেটেরিয়ালস গুলোই দেখো গ্লাস ফাইবার, অ্যাসবেস্টাস, মাইকা, এগুলোকে যদি পিওর ফর্মে ইউজ করা হতো তাহলে হতো এরা ক্লাস বি টাইপ ইনসুলেশনস। তার ক্ষেত্রে ম্যাক্সিমাম টেম্পারেচার রাইজ হতো কত, বা ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার হতো কত, 130°C। কিন্তু সেই মেটেরিয়ালস গুলোকেই যখন আমরা আরো বন্ডিং করাচ্ছি কোনো বিশেষ ধরনের মেটেরিয়াল, যেমন হচ্ছে ইপক্সি অথবা সিলিকন অ্যালকাইল রেজিন, এই কিছু মেটেরিয়াল আছে, এগুলো কিছু কেমিক্যাল কম্পাউন্ড আছে, সিলিকন অ্যালকাইল রেজিন, এদের সঙ্গে যদি ওই মেটেরিয়ালগুলোকে বন্ডিং করানো হয়, মানে কেমিক্যাল রিয়াকশন করিয়ে কোনো বিশেষ আরো বেটার মেটেরিয়াল ফর্ম করা হয়, সেগুলো যদি করি তাহলে কিন্তু তার আবার ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচারটা অনেক বেড়ে যাচ্ছে। দেখো যেটা 130 ছিল সেটা আবার 155°C হয়ে যাচ্ছে, এবং তখন এটাকে আর আমরা ক্লাস ই বলছি না, তখন ওটা হয়ে যাচ্ছে ক্লাস এফ টাইপ ইনসুলেশন। ক্লাস এফ টাইপ ইনসুলেশন গুলোকেও আমরা ওই পারপাসে ইউজ করে থাকি, যেরকম হচ্ছে স্লট লাইনার্স হিসাবে, সেপারেটার্স হিসাবে, তারপর হচ্ছে টেপ, কর্ড ইত্যাদি হিসাবে ইউজ করে থাকি, এবং মানে হাই ভোল্টেজ টেপ ইত্যাদি বানানোর জন্য এই ধরনের মেটেরিয়াল, ইনসুলেটর মেটেরিয়ালগুলোকে ব্যবহার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে টেম্পারেচার যেটা লিমিট, যেটা মনে রাখার, সেটা হচ্ছে 155°C। কিন্তু মেটেরিয়ালটা কিন্তু অলমোস্ট একই, সেটাকে খালি কেমিক্যাল কিছু কম্পাউন্ডস আছে, সিলিকনের কিছু কেমিক্যাল কম্পাউন্ড, সিলিকন অ্যালকাইল রেজিন, তাদের সঙ্গে বন্ডিং করিয়ে এই ক্লাস বি টাইপ, যেটা আগে বললাম, সেই ক্লাস বি টাইপের মেটেরিয়ালগুলোকে আরো ইমপ্রুভ করা হয়ে থাকে, এবং তখন ওটা হয়ে যায় ক্লাস এফ টাইপের। নেক্সট হচ্ছে ওই ক্লাস এইচ টাইপ ইনসুলেশনস। ক্লাস এইচ টাইপ ইনসুলেশনস হচ্ছে কি না, সেম মেটেরিয়াল অ্যাজ ফর ক্লাস এফ উইথ সুইটেবল বাইন্ডিং মেটেরিয়াল।
দ্যাট ইজ সিলিকন বেসড গ্লাস ফ্যাব্রিক, ফ্লেক্সিবল মাইকানাইট উইথ সুইটেবল রেজিন। মানে এটাকে এই ক্লাস এফ এ যেগুলো দেখালাম সেই ক্লাস এফ এর মেটেরিয়ালস গুলোকেই সুইটেবল বাইন্ডিং মেটেরিয়ালস এর সঙ্গে যদি বাইন্ডিং করানো হয়, মানে যেরকম হচ্ছে সিলিকন বেসড গ্লাস ফ্যাব্রিক, ফ্লেক্সিবল মাইকানাইট, এই ধরনের মেটেরিয়াল গুলো হয়ে যাবে আরো বেটার কোয়ালিটি। এরা তখন হয়ে যাবে ক্লাস এইচ টাইপের। ক্লাস এইচ টাইপের ইনসুলেশন গুলোকে কোথায় ইউজ করা হয়? সিমিলার স্লট লাইনার্স, ইনসুলেশন টেপ, সেপারেটার, কন্ডাক্টরের ইনসুলেশন হিসাবে ইউজ করা হয়, বাইন্ডিং টেপ হিসাবে ইউজ করা হয়। এবং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচারটা আরেকটু ভালো হয়। এর ক্ষেত্রে এটা হয়ে যায় 180°C। এগুলো হয়ে যাবে 180°C পর্যন্ত। এবং তারপরে হচ্ছে ক্লাস সি টাইপের ইনসুলেশনস। ক্লাস সি টাইপের ইনসুলেশন মানে হচ্ছে মাইকা, পোর্সেলিন, সেরামিক, গ্লাস, কোয়ার্জ, অ্যাসবেস্টাস, এইগুলোকে যখন কোনো ইনঅর্গানিক বাইন্ডারের সঙ্গে বাইন্ডিং করানো হয়, যখন দেখো এই মাইকা যেটা ছিল, মাইকাটাকে তো আমরা অলরেডি এর আগে দেখেছি, এটা হচ্ছে ক্লাস বি টাইপের ইনসুলেশনের মধ্যে ছিল, কিন্তু এটাকে এখন সি হয়ে যাচ্ছে। সি কখন হচ্ছে? সেই সেম মাইকা যেটা আমাদের ক্লাস বি টাইপের ইনসুলেশন ছিল, যেটা মাত্র 130°C টেম্পারেচার পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারছিল, তাকেই যখন কেমিক্যাল ট্রিটমেন্ট করা হচ্ছে উইথ সাম ইনঅর্গানিক বাইন্ডার্স থ্রু সাম কেমিক্যাল রিয়াকশন, তখন কিন্তু তার ইনসুলেশনের কোয়ালিটিটা অপরিবর্তিতই থাকছে, কিন্তু তার টেম্পারেচার যে উইথস্ট্যান্ড ক্যাপাসিটি সেটা অনেক বেড়ে যাচ্ছে। যেটা আগে 130°C তাপমাত্রা পর্যন্ত মাত্র উইথস্ট্যান্ড করতে পারতো, সেটা এখন 180° থেকে বেশি টেম্পারেচারও উইথস্ট্যান্ড করতে পারছে। এছাড়াও হচ্ছে সিলিকন, রেজিন, স্লেট, মার্বেল, এই সমস্ত সাবস্টেন্স গুলোও হচ্ছে ক্লাস সি টাইপ ইনসুলেশনের মধ্যে পড়ছে। তো এই ধরনের যে ক্লাস সি টাইপ ইনসুলেটিং মেটেরিয়ালস, এগুলো হচ্ছে ক্লাস এইচ টাইপের মেটেরিয়াল গুলো যেরকম কাজে ইউজ হতো, যেমন স্লট লাইনার, ইনসুলেশন টেপ, সেপারেটার ইত্যাদি কাজে তো ইউজ হচ্ছেই। তার সঙ্গে হচ্ছে যেহেতু এটা আরো বেশি টেম্পারেচার পর্যন্ত উইথস্ট্যান্ড করতে পারছে, তো সেই কারণে ওভেনের মধ্যে যেখানে প্রচুর তাপমাত্রা বৃদ্ধি ঘটছে, ওভেন তো হিটিং অ্যাপ্লিকেশন মেনলি, যেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হচ্ছে, সেই সমস্ত জায়গাতে যে আমাদের কন্ডাক্টার্স গুলো থাকছে তাদের ইনসুলেশন হিসাবে আমরা ইউজ করতে পারি ক্লাস সি টাইপ ইনসুলেশনকে। এটা হচ্ছে এর টেম্পারেচার, যেটা ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার, ইট ইজ গ্রেটার দ্যান 180°C। ঠিক আছে, এটা গ্রেটার দ্যান 180°C পর্যন্ত এটা উইথস্ট্যান্ড করতে পারে। তো এইগুলোই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশনস অফ ডিফারেন্ট কাইন্ড অফ ইনসুলেটিং মেটেরিয়ালস অ্যাজ পার দেয়ার ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচারস। ঠিক আছে, ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার অনুযায়ী আমরা অ্যাজ পার আইএস ও 5804 এই অনুযায়ী ইনসুলেটিং মেটেরিয়ালস গুলোকে 7টা ভাগে ভাগ করা হয়ে থাকে। ঠিক আছে, টেম্পারেচার গুলো তোমাদেরকে একটু মনে রাখতে হবে এবং কিছু কিছু করে এক দুটো উদাহরণ মনে রাখতে হবে প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে, এবং কোথায় কোথায় কোন ধরনের অ্যাপ্লিকেশনে মূলত সেগুলোকে ইউজ করা হয় সেটাও জেনে রাখতে হবে। ঠিক আছে, তো এই পার্টটা সবাই, কারো কোনো ডাউট আছে বলো? এই যে ইনসুলেশন মেটেরিয়াল হিসেবে বিভিন্ন মেটেরিয়াল ইউজ করা হচ্ছে। এই পার্টটা আবার বলতে ভালো হতো স্যার, ওখানে নেটটা চলে গেছিল। কোনটা? স্যার বি একটা বি টাইপ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার বি টাইপটা বললে আবার ভালো হতো, তখন নেট চলে গেছিল স্যার। ও বি টাইপ ইনসুলেশনটা, বি টাইপ ইনসুলেশনের মধ্যে কি কি পড়ে দেখো। বি টাইপ হচ্ছে আমাদের এমন এক ধরনের ইনসুলেটিং মেটেরিয়াল যেটার বেটার দ্যান ক্লাস ই। ক্লাস ই টাইপের ক্ষেত্রে ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার ছিল 120°C পর্যন্ত, কিন্তু ক্লাস বি টাইপের ক্ষেত্রে হচ্ছে 130°C। তো 130°C মানে হচ্ছে এটা একটু বেটার কোয়ালিটি ক্লাস ই এর থেকে। তো সেখানে মেনলি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে মাইকা। মাইকা মানে হচ্ছে অভ্র। ঠিক আছে, মাইকা অথবা মাইকানাইট, গ্লাস ফাইবার, অ্যাসবেস্টাস, এই ধরনের মেটেরিয়ালগুলো অ্যাজ এ ইনসুলেটর যখন ইউজ করা হবে তারা হচ্ছে ক্লাস বি টাইপের মধ্যে পড়ছে। ঠিক আছে, এগুলোকে হচ্ছে ইউজ করা হয় ইন স্লট লাইনার, ফেজ সেপারেটার্স, ইনসুলেটিং টেপ। মানে একটা ফেজের, মানে ধরো কন্ডাক্টর আছে, কন্ডাক্টরটাকে তুমি তো তার যে টার্মিনাল সেগুলোকে তার ওপেন রাখতে চাইবে না, সেখানে একটা টেপ জড়িয়ে রাখবে, তাই না? কোনো জায়গাকে তোমরা যেখানে এক্সপোজ টু অ্যাটমসফিয়ার তো করে রাখতে চাওয়া হয় না। ইলেকট্রিক্যাল কোনো লাইভ কন্ডাক্টর, তাকে যে কোনো পরিস্থিতিতে আমরা সবসময় চাই যেন সেগুলো
অ্যাটমসফিয়ারের সংস্পর্শে না থাকে। তার জন্য যে কোনো কন্ডাক্টিং সাবস্টেন্সের ওপরে আমরা জড়িয়ে থাকি ইনসুলেটিং টেপ। ইনসুলেটিং টেপ হিসাবে যেটা আমরা ইউজ করব, সেখানে আমরা এই ক্লাস বি টাইপ ইউজ করতে পারি, ঠিক আছে, ইনসুলেটিং টেপ হিসাবে। এবং স্লট লাইনার, যেটা হচ্ছে মোটরের যে স্লট থাকে, যে স্লটের মধ্যে কন্ডাক্টরগুলোকে প্লেস করা থাকে, সেগুলো সরাসরিভাবে কোরের সঙ্গে যাতে টাচ না হয় তার জন্য স্লটের উপরে স্লট লাইনার রাখা থাকে। তো সেই স্লট লাইনারগুলো বানানোর জন্য এই ধরনের মাইকা বা মাইকানাইট বা গ্লাস ফাইবার, এই ধরনের মেটেরিয়ালগুলোকে ইউজ করা থাকে। এগুলো হচ্ছে ক্লাস বি টাইপ, ঠিক আছে। আজকে আমরা এই ক্লাসিফিকেশন অফ দ্য ডিফারেন্ট টাইপস অফ ইনসুলেটিং মেটেরিয়াল এগুলো আমরা দেখলাম। তারপরের ক্লাসে আমরা দেখব যে কি ধরনের ফ্যাক্টরের উপরে ইনসুলেশনের যে লাইফ সেগুলো ডিপেন্ডেন্ট। ইনসুলেশনের লাইফ কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করছে, ইনসুলেশনের লাইফের উপরে কিভাবে আমাদের মেশিনের লাইফটা ডিপেন্ড করতে পারে, মানে মেশিন কতদিন চলবে সেটা কিন্তু ডিপেন্ড করছে ইনসুলেশনের লাইফের উপরে। এটা একটা থাম্ব রুল যে কোনো একটা পার্টিকুলার ইনসুলেশন, তার যা ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার হওয়া উচিত, আমরা যদি তার থেকে 10°C তাপমাত্রায় বেশি চালাই তাহলে মেশিনের লাইফ অর্ধেক হয়ে যায়। যেমন ধরো কোনো একটা পার্টিকুলার ধরো মেশিন, সেটা ধরো ক্লাস বি টাইপের ইনসুলেশন দিয়ে তৈরি হয়েছে, তাহলে ক্লাস বি টাইপের ইনসুলেশন দিয়ে তৈরি হয়েছে মানে সেটা ম্যাক্সিমাম কত °C তাপমাত্রা উইথস্ট্যান্ড করতে পারবে? 130°C তাপমাত্রা উইথস্ট্যান্ড করতে পারবে। এখন যদি আমরা এই মেশিনটাকে এমনভাবে লোড দিই, এমনভাবে ধরো লোড দিচ্ছি, হ্যাঁ, সেখানে হয়তো, আচ্ছা এটা হচ্ছে কাকে কনসিডার করে ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচারটা হচ্ছে আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার 40°C আমরা ধরো কনসিডার করেছি, হ্যাঁ, এবং সেখানে আমরা ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার বলছি 130°C। তাহলে 40°C তাপমাত্রা অ্যাম্বিয়েন্ট, 130 হচ্ছে অপারেটিং, তাহলে ম্যাক্সিমাম অপারেটিং। তাহলে কত °C টেম্পারেচার রাইজ হচ্ছে? প্লাস 90°C, প্লাস 90°C টেম্পারেচার রাইজ হচ্ছে। এখন যদি আমরা এই মেশিনটাকেই বেশি লোডে দিই, মানে তার যা ম্যাক্সিমাম ক্যাপাসিটি তার থেকে ধরো বেশি লোডে আমি চালাচ্ছি, তাহলে মেশিনটা স্বাভাবিকভাবে আরো বেশি গরম হবে, এবং বেশি গরম হলে কি হবে, তার ইনসুলেশনসগুলো আরো বেশি টেম্পারেচারে এক্সপোজ হবে। এখন আমরা এই টেম্পারেচার রাইজ যেটা 90°C হচ্ছে, সেটাকে কিন্তু মানে এর ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার 130, আমরা যদি চাই একে 140-এ চালাতেই পারি, কোনো অসুবিধা নেই, 140-এও চালাতে পারি, 150-এও চালাতে পারি, কিন্তু তাতে আমাদেরকে কি সহ্য করতে হবে? যেই আমি এটাকে 130 থেকে বাড়িয়ে টেম্পারেচার 140° পর্যন্ত করবো, মানে মেশিনটাকে এমন লোড দেবো যে তার তাপমাত্রাটা তার ম্যাক্সিমাম অপারেটিং এর থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মেশিনের যে ইনসুলেশনের লাইফ সেটা অর্ধেক হয়ে যাবে। ইনসুলেশনের লাইফ যেটা, সেটা কিন্তু অর্ধেক হয়ে যাবে। মানে যে মেশিনটা হয়তো এমনিতে 15 বছর চলতো সেটা হয়তো 7 বছর চলবে, যেটা হয়তো 20 বছর চলতো সেটা হয়তো 10 বছর চলবে। মানে প্রত্যেক 10°C টেম্পারেচার রাইজের সাথে সাথে ম্যাক্সিমাম যে মানে তার যে লাইফ স্প্যান সেটা অর্ধেক হয়ে যায়। এটা একটা থাম্ব রুল বলে কনসিডার করা হয়। তার জন্য সবসময় দেখতে হবে যে মেশিনটা যেন কোনো সময় তার ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার যেটা আছে তাকে ক্রস না করে। যেমন ধরো কোনো মেশিন 40°C আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, তাহলে ধরো তাতে টেম্পারেচার রাইজ আমরা কত অ্যালাউ করতে পারি? যদি ক্লাস বি টাইপ ইনসুলেশন হয় তাতে আমরা ম্যাক্সিমাম টেম্পারেচার রাইজ অ্যালাউ করতে পারি এইটা 90°C আমরা টেম্পারেচার রাইজ অ্যালাউ করতে পারি। এখন এইটাই যদি ধরো আমরা এমন গরম জায়গায় নিয়ে যাই যেখানে হয়তো টেম্পারেচারটা হয়তো 50°C কাছাকাছি উঠে গেছে, হ্যাঁ, ধরো 50°C কাছাকাছি মরুভূমিতে নিয়ে চলে গেছে সেই মেশিনটাকে, তাহলে এখন এই মেশিনটাকে যদি আমি চালাতে যাই তাহলেও কি আমি 90°C টেম্পারেচার রাইজ অ্যালাউ করবো? তা কিন্তু করবো না। তখন আমি সেক্ষেত্রে মেশিনটাকে ম্যাক্সিমাম আমি টেম্পারেচার রাইজ অ্যালাউ করতে পারি 80°C। মানে সেই মতো করে মেশিনের উপরে লোডটা কম দিতে হবে, মানে মেশিনে যতটা লোড দেওয়া সম্ভব ততটা দিলে চলবে না, তখন একটু লোডটাকে কমিয়ে দিতে হবে। তো সেই মতো করে মেশিনের যারা অপারেশনের দায়িত্বে থাকবে তাদেরকে মনিটরিং করাটা হবে তোমাদের রেসপন্সিবিলিটি। মানে অ্যাজ এ সুপারভাইজার তোমাদের রেসপন্সিবিলিটি হবে যে মেশিন যেটা আছে তার যা ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার সেটা ডিপেন্ড করছে তার উপরে লোড কত আছে তার উপরে। এখন আমরা যদি ম্যাক্সিমাম লোডে চালাই তাহলে তার ম্যাক্সিমাম অপারেটিং টেম্পারেচার রিচ করে যাওয়ার সম্ভাবনা থাকছে। এখন যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার খুব বেশি থাকে তখন আমাদের উদ্দেশ্য হবে যেন লোডটা একটু কম দেওয়া যায়। আবার টেম্পারেচার যদি ওই 40°C থেকে কম হয়, কিন্তু ধরো শীতকাল 20°C টেম্পারেচার, তখন আমরা মেশিনের উপরে একটু চাইলে বেশি লোড দিতে পারি। সেক্ষেত্রে ইনসুলেশনের দিক থেকে অন্তত মেশিনের উপরে কোনো হ্যাজার্ড আসবে না।
ঠিক আছে? তো এই ব্যাপারগুলোকে খেয়াল রাখতে হবে। ইনসুলেশনের উপরে টেম্পারেচার, ইনসুলেশনের উপরে বা ইনসুলেশন ক্লাসের উপরে ডিপেন্ড করছে যে টেম্পারেচার কতটা আমরা সেখানে অ্যালাউ করতে পারি। ঠিক আছে? তো আজকে আমরা এই পর্যন্ত ডিসকাস করলাম। পরের ক্লাসে আমরা পরবর্তী যে ফ্যাক্টরসগুলো আছে সেগুলো ডিসকাস করব।